কলকাতায় ফুটপাত বিতর্ক দীর্ঘদিনের। এই নিয়ে কনসার্ন ফর কলকাতা একটা জনস্বার্থ মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে। সেই মামলাটার শুনানি চলছে আজ। তো শুনানি চলতে চলতে মারাত্মক একটা তথ্য উঠে আসে। কলকাতা পুরসভার যিনি আইনজীবী তিনি দাবি করেন যে কলকাতার ম্যাক্সিমাম ফ্লাইওভারের নাকি নকশাই নেই কলকাতা পুরসভার হাতে। ভাবুন একবার, ডেঞ্জার জোনে রয়েছে কলকাতার একাধিক ফ্লাইওভার। কলকাতা পুরসভার আইনজীবীর এমনটাই দাবি। শুনানি চলছিল ফুটপাত সমস্যা নিয়ে, ফুটপাত দখল নিয়ে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, যে মামলা দায়ের করেছে কনসার্ন ফর কলকাতা, সেই মামলার শুনানি চলতে চলতে এই মারাত্মক তথ্য উঠে আসে, যেখানে কলকাতা পুরসভার আইনজীবী তিনি দাবি করছেন যে কলকাতার বেশিরভাগ ফ্লাইওভারের নাকি নকশাই কলকাতা পুরসভার হাতে নেই। ডেঞ্জার জোনে রয়েছে একাধিক ফ্লাইওভার। কথা বলবো অর্ণব, আমার সহকর্মীর সঙ্গে। অর্ণব, এটা তো মারাত্মক তথ্য। এটা কিভাবে সম্ভব হয়? যে ফ্লাইওভার তৈরি হচ্ছে তার প্ল্যান তো নিশ্চয়ই স্যাংশন হওয়া প্রয়োজন কলকাতা পুরসভায়, সেক্ষেত্রে নকশা তো অবশ্যই প্রয়োজন। দেখো, একাধিক আমাদের কলকাতা শহর অত্যন্ত প্রাচীন শহর এবং এই শহরের অনেকগুলি ব্রিজ এরকম রয়েছে যে ব্রিজগুলি অনেক পুরনো। শুধু তাই নয়, একাধিক পুরনো ব্রিজ যেটা রেনোভেট করা হয়েছে, সংস্কার করা হয়েছে, কিন্তু সেই ব্রিজটা যখন রেনোভেট করা হয়েছে এই দুটো যে ট্রানজিশন ফেজ, সেই ফেজটাতে এই যে নকশাগুলোর যে পরিবর্তন করা বা পুরনো ব্রিজের নকশা সেটা সঠিকভাবে সংরক্ষণ করা, সেখানেই সম্ভবত কোথাও গলদ রয়েছে। তাই কলকাতা পুরসভার তরফে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল ইন্দ্রবল ভট্টাচার্য তিনি সাফ জানান যে কলকাতা শহরের একাধিক ব্রিজ বা উড়ান সেতু তাদের কিন্তু প্ল্যান খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কোন নকশাতে হয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট করে পাওয়া যাচ্ছে না। এবং এটা না পাওয়ার কারণে আরো যেটা বড় সমস্যা হয়েছে, আমাদের চোখের সামনে যেটা আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি, ব্রিজ তারাতলার ব্রিজ কিভাবে ভেঙে পড়েছিল, কি ঘটনা ঘটেছিল, এবং তারপরে তৎপর হয়ে টালা ব্রিজের সংস্কার করতে শুরু করেছিল। এইরকমই একাধিক ব্রিজ রয়েছে, যেমন শিয়ালদাহে বিদ্যাপতি সেতু বা শিয়ালদা ফ্লাইওভার যেটাকে আমরা বলি, এই বিদ্যাপতি শিয়ালদা ফ্লাইওভার যেটাকে আমরা বলি, এই বিদ্যাপতি সেতুর নিচেও যা অবস্থা, রিসেন্ট ঠাকুরিয়া ব্রিজের সংস্কার হয়েছে, সেই ব্রিজের সংস্কার করতে গিয়ে দেখা গেছে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস। এক, কলকাতা পুরসভা শুধু নয়, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল তিনি বলছেন, এক, দেখা যাচ্ছে কলকাতার মাটির নিচের যে জলস্তর, অর্থাৎ মাটির সঙ্গে যে জল লেগে লেগে থাকে, সেই জলস্তর কমে যাচ্ছে। জলস্তর কমার কারণে সবথেকে যেটা বড় সমস্যা হচ্ছে, মাটি আলগা হয়ে যাচ্ছে। মাটি আলগা হয়ে যাওয়ার অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে সর্বোপরি মাটি যদি বড় কোনো ইমারত বা নির্মাণ বা ব্রিজের মতো কোনো বস্তু থাকে, সে তা মাটির এই চাপের কারণে সেটা বসে যাচ্ছে। সে কারণে অনেক ব্রিজে ছোটোখাটো ক্র্যাকও হয়তো দেখা যাচ্ছে। শুধু তাই নয়, ঢাকুরিয়া ব্রিজ সংস্কার করতে গিয়ে দেখা গেছে যে সেখানে তার নিচে তলায় মাটিতে পুরো ইঁদুরের একটা আলাদা যেন রুট, আলাদা একটা প্যারালাল সাম্রাজ্য তৈরি হয়েছে। শুধু ঢাকুরিয়া ব্রিজ বলে নয়, ইঁদুরের উপদ্রব আমাদের এই পুরনো কলকাতা শহরের নিচে একাধিক জায়গায় ছড়িয়ে রয়েছে। এই সবের অর্থ হলো কলকাতা শুধু শহর নয়, কলকাতা লাগোয়া বিধাননগর সব মিলে রাজ্য একটা সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা তিনি সিদ্ধান্ত ইতিমধ্যে অগ্নিমিত্রা পাল, তিনি আমাদের পুর নগরায়ণ মন্ত্রী, তারা ইতিমধ্যে একটা আলোচনা হয়েছে। তারই নির্যাস হিসেবে কলকাতা হাইকোর্টে এই মামলা সূত্রে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন যে সমস্ত সেতু, যেগুলি উড়াল সেতু রয়েছে, তার নিচটাকে সম্পূর্ণভাবে খালি করে এই মেরামতির কাজ ইমিডিয়েট করতে হবে। তা না হলে আগামী দিনে বড় সড়ো ক্ষতির মুখে পড়তে পারে শহর। এবং এই ব্রিজের নিচ যদি সঠিকভাবে সেগুলি রক্ষণাবেক্ষণ না করা হয়, তাহলে আগামী দিনে বড় সড়ো বিপদ কিন্তু ওঁত পেতে রয়েছে এই শহরের জন্য, পাশাপাশি আরো কয়েকটি পুরনো শহরের জন্য। কাজে এই সব দিক থেকে কটা ব্রিজ এই মুহূর্তে ডেঞ্জার জোনে রয়েছে, সেই বিষয়ে কি কোনো তথ্য পাওয়া গেছে? দেখো, নির্দিষ্ট করে এই তথ্যটা হয়তো হলফনামার আকারে কলকাতা পুরসভা যখন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় জানাবে তখন আমরা জানতে পারবো।
একই সঙ্গে বিধাননগর পুরসভাকেও সেই একই রকম হলফনামা বা রিপোর্ট দিতে বলা হয়েছে। তবে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল যেটা জানিয়েছেন, শহর জুড়ে যতগুলি ব্রিজ রয়েছে কোনোরকম সময় নষ্ট না করে নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে এগুলোর প্রত্যেকটাই রক্ষণাবেক্ষণ প্রয়োজন। যেগুলোর প্ল্যান নিখোঁজ, পাওয়া যাচ্ছে না খুঁজে, সেগুলো সবার আগে হাত দেওয়া উচিত এবং এই কাজটা অতি দ্রুত কেন শুরু করা উচিত তার দুটো মূল বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। এক, মাটির তলায়, কলকাতা মাটির তলায় যে জলের স্তর, সেই জলের স্তর নেমে যাওয়ার কারণে মাটি আলগা হচ্ছে। মাটি আলগা হওয়াটা যে কোনো ইমারতের জন্য, যে কোনো নির্মাণের জন্য মাটির ওপরে দাঁড়িয়ে থাকা তার জন্য অত্যন্ত ডেঞ্জারাস, খুব ক্ষতিকর। আর দ্বিতীয়, ইঁদুরের যে উৎপাত রয়েছে, যেটা ঢাকুরিয়াতে একেবারে সরাসরি দেখেছে কলকাতা পুরসভা, রাজ্যের ইঞ্জিনিয়াররা যারা এই সংশ্লিষ্ট কাজের মধ্যে যুক্ত থাকেন, এই ইঁদুরের উপদ্রব কিন্তু শুধুমাত্র ঢাকুরিয়া ব্রিজ বলে নয়, শহরের একটা বড় অংশ রয়েছে এবং বিভিন্ন হাসপাতাল, আমরা জানি SSKM, ক্যালকাটা মেডিকেল কলেজ হাসপাতাল, এর তলাতেও কিন্তু ইঁদুরের একটা উপদ্রব নিয়ে একাধিকবার খবর সামনে এসছে, ভেসে এসছে, আমরা জানি। কাজে এই দুটো বিষয় যদি জোড়া হয় এবং প্ল্যান নিখোঁজ যে ব্রিজগুলোর, সেগুলোর যদি ইমিডিয়েট মেরামত না হয়, তাহলে কিন্তু শহর বড়সড় সমস্যার মুখে পড়তে পারে। সেই উদ্বেগটাই রাজ্য প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টে এবং এই জায়গা থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় তারাও জানিয়েছেন যে এটা অবশ্যই জনমানসে সবার জন্য সবার আগে এই পাবলিক অ্যাওয়ারনেসটা আসা উচিত যে আমি কোথায় থাকবো। এই জবরদখল, সেটা ফুটপাথ হতে পারে, সেটা পার্কিং লট হতে পারে, সেটা ব্রিজের নিচ হতে পারে, এক্ষেত্রে দেশ জুড়ে বা রাজ্য জুড়ে প্রত্যেক মানুষের মধ্যে এই সচেতনতা আসা জরুরি, তা নাহলে সবাই সমস্যায় পড়বো। এবং তাই ইতিমধ্যে একটি নির্দেশও দেওয়া হয়েছে এবং এই হলফনামার আকারে কলকাতা পুরসভা বা বিধাননগর পুরসভার রিপোর্ট আসার পর বিষয়টি বা চিত্রটি আরো স্পষ্ট হবে। কতগুলি ব্রিজ ডেঞ্জার জোনে রয়েছে, কতগুলো ব্রিজের নির্দিষ্টভাবে প্ল্যান নিখোঁজ এবং কতগুলি ব্রিজ ইমিডিয়েট সংস্কার করা প্রয়োজন। একদমই, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে একটা জনস্বার্থ মামলা আবারও কিন্তু ভয় ধরাচ্ছে। দেখুন, পলিমাটির ওপর দাঁড়িয়ে রয়েছে কলকাতা শহর এবং তার এই ফ্লাইওভারগুলো এখন রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের কপালে। কলকাতা হাইকোর্ট অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে যে এই ব্রিজগুলো, এই ফ্লাইওভারগুলো রক্ষণাবেক্ষণে কলকাতা পুরসভা কি ব্যবস্থা নিচ্ছে, কি পরিকল্পনা রয়েছে তাদের, তাই সেই রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। আর এই রকম অবস্থায় দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এই সেতুগুলোর স্বাস্থ্যের খোঁজ নিতে। গ্রাউন্ড জিরোর যার রিপোর্ট তার রীতিমতো ভয় ধরাচ্ছে। দেখুন, সালটা 2018, মাঝের হাটে ভেঙে পড়লো একটা আস্ত উড়াল পুল। মৃত্যু, আতঙ্ক, শহরের বুকে সে এক অদ্ভুত পরিস্থিতি। রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল এই ছবিগুলো। কলকাতায় কি আবার ফিরে আসতে পারে এমন কোনো ছবি? হতে পারে বিপর্যয়? আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কনসার্ন ফর কলকাতা নামে একটি সংস্থা জনস্বার্থ মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্টে। তাদের বক্তব্য, ফ্লাইওভারের নিচে খাবারের দোকান আবর্জনায় বাড়ছে ইঁদুরের উপদ্রব, ফাঁপা হচ্ছে ফ্লাইওভারের নিচের মাটি। ইভেন গড়িয়াহাটে দেখবেন তো ফ্লাইওভারের নিচে অনেক লোক সংসার করে বসে আছে, দেখে উদুর ঘুরছে, এক্ষুনি ঘুরছে, ওরা ঘুরছে, সব জায়গায় ঘুরছে। এটা পাবলিক অ্যাওয়ারনেস দরকার আছে, একদম ন্যাচারালি, না করলে এটা হবে না। রোজ দুরন্ত গতিতে ছুটে চলা কলকাতা হয়তো জানতেই পারছে না তার পায়ের নিচে কিংবা মাথার ওপর মৃত্যুর হাতছানি। কথায় বলে, বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। কলকাতা ও শহরতলির উড়ালপুলের ক্ষেত্রেও সেটাই যেন সত্যি। দিনের পর দিন জমতে থাকা অবহেলা এখন আতঙ্কের কারণ। এই ছবিগুলো একদিনে হয়নি, দিনের পর দিন হয়েছে, কিন্তু কেউ দেখেও দেখেনি।
মানুষের যে জীবন যাপনের পদ্ধতি তাও কিন্তু চিন্তা বাড়াচ্ছে শহর কলকাতায়। বিভিন্ন উড়ালপুলের নিচে তৈরি হয়েছে বসতি, রাখা রয়েছে একাধিক কারখানার সরঞ্জাম। এছাড়াও আমরা দেখলাম যে খাটাল বা গোয়াল ঘর, যা কলকাতায় কার্যত ব্যান, তাও কিন্তু এই কলকাতা শহরের উড়ালপুলের নিচে একেবারে বহাল তবিয়াতে চলছে। শহরের একাধিক সেতুর শরীর খারাপ, কিন্তু ডাক্তারের কাছে যাওয়া হয়েছে কি? মাঝে মাঝেই খবরের কাগজের পাতায় দেখা গেছে উড়ালপুল সংস্কারের খবর, বিশেষজ্ঞ কমিটি গঠনের খবর, বাজেট বরাদ্দ হওয়ার খবর। কিন্তু বাস্তবে বিশেষজ্ঞদের কথা আদৌ শুনেছে পুরসভা? কেএমডিএ? রোগ যে গভীরে ছড়িয়ে পড়েছে। আমাদের মানুষের শরীরের মতো বয়স যত বাড়ে, আমাদের হেলথ চেক আপের প্রয়োজনীয়তা তত বাড়ে। সেতুর ক্ষেত্রেও তাই। ওই ক্যান্সারের 4th স্টেজের মতো কেস হলে তখন কিন্তু একদিন হঠাৎ করে ওয়ান্স ইন এ ফাইন মর্নিং যে কোনো একটা ব্রিজ, ফ্লাইওভার, সেটা কোলাপস করতে পারি। কোথাও আমরা দেখেছি সেতুর ভারবাহী স্তম্ভের একদম গা ঘেঁষে রান্না করছে ফুটপাতবাসীরা। আবার দেখেছি কোথাও আমাদের শহরের সেতুর ভারবাহী স্তম্ভগুলোর ধারপাশ ঘেঁষে কি বলবো পাইস হোটেল গড়ে উঠেছে, এবং তার যে ওয়েস্ট ফুড মেটেরিয়াল সেগুলো তার পাশে কোথাও ভ্যাট রয়েছে, সেই ভ্যাটে ফেলা হচ্ছে। এবার সেই ভ্যাটে হচ্ছে যে ইঁদুর দৌড়ে আসছে খেতে, এবার সেই ইঁদুর গিয়ে বাসা বাঁধছে হচ্ছে কখনো কখনো আমরা ব্রিজ ফাউন্ডেশন যেটা আছে, ব্রিজের পিলার, তার তলার মাটি খুঁড়ে। ফলে এটা যদি চলতে থাকে তাহলে হচ্ছে একটা সেতুকে কি বলবো, সেতু স্বাস্থ্যকে অক্ষুণ্ণ রাখা সেটা খুব কঠিন। কতটা শরীর খারাপ কলকাতার উড়ালপুলের, দেখুন ছবি কি বলছে আর জনতাই বা কি বলছে। বিজন সেতু ওঠার মুখেই স্টেশনের দিকে যদি আপনি যেতে থাকেন, তো পথেই একটু এগোলেই এভাবেই গর্ত দেখতে পাবেন। আর এই গর্তগুলো দেখতে পাচ্ছেন তো, এই গর্তগুলো ইঁদুরের গর্ত। কি ভয়ানক, তাই না? আর এই ইঁদুর কার্যত বিজন সেতুর মাটির নিচে গিয়ে এর যে নির্মাণ, সেই নির্মাণগুলো কার্যত ফোফরা করে দিচ্ছে বলা যায়। ওই পাশে খাওয়ার দোকান আছে, সব খেয়ে এখানে এসে ভিতরে চলে যায়। হ্যাঁ, ভয় লাগবে কেন, ইঁদুরটা ভিতরে অনেক ভিতরে গেছে, ব্রিজের নিচনে সব জায়গা করে রেখেছে। কোন দিন যে এই ব্রিজটা ভেঙে পড়বে আমরা সেটা ভেবে কুল পাচ্ছি না, যে কবে আমাদের একটা দুর্ঘটনা হবে বিরাট। আদালতের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ কতটা কার্যকর হচ্ছে? গড়িয়াহাট উড়ালপুলের নিচে বসবাস থেকে শুরু করে কোনো রকম ব্যানার হোর্ডিং লাগানো যাবে না, এমনটাই আদালতের নির্দেশ ছিল। একবার ছবিটা দেখব। গড়িয়াহাট উড়ালপুলের নিচে কার্যত সংসার চলছে। খাওয়া দাওয়া তো করতে হবে না, ক্ষতি তো হচ্ছে, তো বুঝতে তো পারছি। এটা ভেঙে পড়ে গেলে তো অনেক লোক মারা যাবে। সে তো বুঝতে পারছি, তো মারা যাবে। কি করা যাবে এখন এই জিনিসে? ঢাকুরিয়া ব্রিজের কাছেই এরকম উন্মুক্ত ভ্যাট, আর এই ওপেন ভ্যাটের কারণেই বিভিন্ন খাবার ময়লা পড়ে থাকে, আর সেখানেই ইঁদুরের রাজত্ব। এখানে ইঁদুর তো আছে, দেখো নোংরা চারিদিকে থাকলে তো ইঁদুর আসবেই। এই দেখছেন না, এত ভ্যাটের নোংরা এরকম ওপেন পড়ে আছে, তাই জন্য ইঁদুর আসে। ইঁদুর আছে, গাছ আছে, ভ্যাট আছে, দোকান আছে, নেই শুধু নিরাপত্তা। এই অবস্থায় যদি একটা মাঝারি মানের ভূমিকম্প কলকাতার ভিত নাড়িয়ে দেয়, বিশেষজ্ঞরা বলছেন কলকাতার নিচে যে টেকটনিক প্লেট রয়েছে তাতে ফাটল ধরেছে। শুধুমাত্র কলকাতা নয়, এই ফাটল কলকাতা হয়ে রাজারহাট, নিউ টাউন হয়ে সরাসরি চলে গেছে বাংলাদেশ, মায়ানমার। এবং যাকে বলা হচ্ছে ইউসেন হিন্ড জোন, যা সত্যিই চিন্তার বিষয়। এর পাশাপাশি আমরা সকলেই জানি কলকাতার নিচে নরম পলিমাটি রয়েছে, ইতিমধ্যে জলস্তর নামতে শুরু করেছে, তার জন্য জমিগুলো নিচু হতে শুরু করেছে। এই দুইয়ের প্রভাবে
কলকাতার উড়ালপুলগুলো এবং কলকাতার সামগ্রিক যে চিত্র তা কিছুটা হলেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের কাছে। এই অঞ্চলটার মধ্যে রয়েছে আরও বেশ কিছু উল্লেখযোগ্য চ্যুতিরেখা। তার মধ্যে কন্টাই ফল্ট, কাঁথিতে একটা বড় ভূমিকম্প হয়েছিল অতীতে, সেই কন্টাই ফল্ট লাইন এখনও জেগে আছে। বাঁকুড়া ফল্ট লাইন এখনও জেগে আছে। তাছাড়া বেঙ্গল বেসিনের তলায়া রয়েছে পদ্মা পাবনা ফল্ট এবং তাছাড়া ময়মনসিং ফল্ট। এই সমস্ত ফল্ট লাইনগুলো কিন্তু এই অঞ্চলটার উপরে, আগে যেখানে কলকাতাকে আমরা ভূমিকম্পের জোন 2 বলে ধরতাম, এখন সেটা জোন 4-এর মধ্যে প্রবেশ করে গেছে। ভৌম জল অতিরিক্ত পরিমাণে ব্যবহারের ফলে কলকাতার মাটির তলা কিন্তু আস্তে আস্তে ফাঁপা হয়ে যাচ্ছে। ফলে আর্থকোয়েকের যে কম্পনগুলো যখন ভূমিভাগের মধ্যে প্রবেশ করে তখন কিন্তু এই সারফেস সেই কম্পনটাকে ধরে রাখার মতো ক্ষমতা নেই, যার ফলে আলটিমেটলি কিন্তু কলকাতা ধীরে ধীরে মানে সমস্যার সম্মুখীন হচ্ছে। সেতুর ভিত নড়ে গেছে, ভয় আছে, কিন্তু কেন এমন অবস্থা? বিশেষজ্ঞরা একাধিক কারণ খুঁজে পেয়েছেন, যার মধ্যে আছে রক্ষণাবেক্ষণের অভাব, ক্ষমতার থেকেও বেশি ওজন চাপিয়ে দেওয়া, মাটির নিচে জলের স্তর কমে যাওয়া, ইঁদুরের উপদ্রবে মাটি ফোঁপড়া হয়ে যাওয়া। উড়ালপুল আমার সময় রেগুলার অডিট হয়, হেলথ অডিটের একটা কেএমডিএস থেকে হয়, হেলথ অডিট হয়। তো অডিটটা কন্টিনিউ প্রত্যেক বছর 2 বছরে হওয়া উচিত। কোনো সমস্যা ছিল কোনো বড়? আমি তো আমার জানি না।